হিয়ার মতো করে ভাবতে হবে ওকে, আটকাতেই হবে এই সই করা। আর্য চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নিল। যেখানে সুলেখা দেবী দলিলটা রেখেছেন তার ঠিক পাশেই ওষুধের ট্রে। হঠাৎই আর্যর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও খুব ধীরে ধীরে সাইড টেবিলটার পাশে গিয়ে দাঁড়ালো। অমৃতা পেন হাতে এগিয়ে গেল সই করার জন্য। ঠিক তখনই আর্য হালকা ঠেলা দিল ট্রের উপর রাখা একটা ওষুধের শিশিতে। ওষুধটা পড়ে গেল দলিলের ওপর। গাঢ় লালচে সিরাপ ছড়িয়ে পড়ল কাগজে। সুলেখা চিৎকার করে উঠলেন, শয়তান মেয়ে, এটা কি করলি? সুলেখা তাড়াতাড়ি এসে কাগজটা হাতে তুলে নিয়ে দেখলেন গাঢ় লাল সিরাপে পুরো কাগজটাই ততক্ষণে নষ্ট হয়ে গেছে। আক্রোশে সুলেখা দেবী তেড়ে গেলেন। ভীতু আর্য মায়ের পিছনে লুকিয়ে পড়ল। কি করছোটা কি? সুলেখা বললেন, শুনে রাখো অমৃতা, সম্পত্তির কাগজে সই না করলে তোর ছেলের ব্যাপারে আমি তোকে একটা কথাও বলবো না। মা, তুমি এত উত্তেজিত হয়েও না, আমি এখনই বাড়ি গিয়ে ফের কাগজ বানিয়ে আনছি। অমৃতা, তাহলে আমাদের সঙ্গে বাড়ি চল, ওখানে কাগজে সই করে দিয়ে তবে যাবি। না, সেটা সম্ভব নয়, আমি এখন বাড়ি যেতে পারবো না। তোমরা আমার মেয়েকে যেভাবে হিউমিলিয়েট করছো, আমি ওকে তোমাদের সামনে রাখতে আর সাহস পাচ্ছি না। ওকে রেখে তবে আমি যাব। আমি আসি পিসি, পরে আবার আসব। পিসিকে বলেই অমৃতা আর্যকে নিয়ে গট গট করে বেরিয়ে গেল। মনামি, শিগগির যা, ওকে ফলো কর। ওই মেয়ে মহা ধুরন্ধর, কখন মত পাল্টে ফেলবে ঠিক নেই। মনামিও অপেক্ষা না করে বেরিয়ে গেল। এলগিন রিসর্ট। ট্যাক্সিতে আর্যকে নিয়ে উঠে বলল অমৃতা, কি এমন আছে ওই সামান্য ফার্মা কোম্পানিতে যার জন্য সবাই উঠে পড়ে লেগেছে? এখনকার মতো তো ওই কাগজে সই করা থেকে মাকে আটকানো গেল, কিন্তু মা তো আবার তাকে রিসর্টে রেখে সই করতে যাবে বলছে। সেটা থেকে মাকে কিভাবে আটকানো যায়? আর্য আর চোখে মাকে দেখে নিয়ে ধীরে ধীরে নিজের সাইলেন্ট মোডে রাখা মোবাইলটা বের করে আনলো। তারপর খুব সংক্ষেপে পুরো ঘটনা জানিয়ে লিখল, তুমি মাকে এক্ষুনি মেসেজ করো আননোন সোর্স থেকে, লেখো মা যেন কোনো মতেই কাগজে সই না করে। মেসেজ পেয়ে হিয়া মোটামুটি আন্দাজে বুঝে নিল পুরো ব্যাপারটা। তারপরেই অমৃতার মেল আইডিতে পাঠিয়ে দিল একটা মেল। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল অমৃতা। হঠাৎ মোবাইলটা ভাইব্রেট করে ওঠায় তার দিকে তাকিয়ে দেখল একটা মেল এসেছে। অন্যমনস্কভাবে মেলটা খুলেই চমকে গেল সে। একটা আননোন সোর্স থেকে মেসেজ এসেছে, আপনার ছেলের ব্যাপারে আপনি যা কিছু জানতে চান আপনাকে আমি সবটাই বলতে পারি, দয়া করে আপনি কোনো কাগজে সই করবেন না। মেলের রিপ্লাই করতে গিয়ে অমৃতা দেখল রিপ্লাই করাও যাচ্ছে না। আশ্চর্য অমৃতা ভাবল, কে পাঠালো তাকে এই মেলটা? কি উদ্দেশ্য তার? কি করবে এখন অমৃতা? মনামি হসপিটাল থেকে বেরিয়েই গাড়ি নিয়ে ফলো করেছিল অমৃতার ক্যাবটাকে। এলগিন রিসর্টে পৌঁছে অমৃতা গাড়ি থেকে নেমে এগিয়ে গেল লবির দিকে। অমৃতাকে এগিয়ে যেতে দেখে মনামি ওর পথ আগলে বলল, কিরে, মেয়েকে তো রিসর্টে পৌঁছে দিলি, এবার চল আমার সাথে গাড়িতেই ফিরে যাবি। অমৃতা থমকে দাঁড়ায়, তারপর আর্যর দিকে তাকিয়ে বলে, ইয়ামা, তুমি উপরে যাও, আমি আসছি। আর্য এই সুযোগটাই খুঁজছিল। সে অতি দ্রুত উপরে নিজেদের সুইটে চলে যায়। লিফটে উঠে হিয়াকে ফোন করে আর্য, তুমি তাড়াতাড়ি মায়ের সুইটে চলে যাও, আমি সবার নজর এড়িয়ে বাবার সুইটে ঢুকে পড়ছি। হিয়া আর্যর কথা মতো অমৃতার সুইটে চলে আসে। আর্য নিজের ঘরে ফিরে এসে চটপট প্রিন্সেস ফ্রকটা ছেড়ে নিজের পোশাক পরে হাফ ছেড়ে বাঁচে। আর্য খেয়াল করে না ওর সাইলেন্ট করে রাখা মোবাইলটা প্রিন্সেস ফ্রকের সাথেই ও ওয়ার্ড্রোবে ঢুকিয়ে ফেলেছে। আর্য চলে যেতেই অমৃতা বলে, আমি কোথাও যাব না মনামি, তুই ফিরে যা। জানতাম আমি তুই একটা পাল্টিবাজ, এরই মধ্যে মত পাল্টে ফেলেছিস। দেখ, আমি ভেবে দেখলাম কোন ভরসায় আমি তোদের শর্ত মেনে কাগজে সই করব বলতো। আমি সই করার পর তোরা যদি আমার ছেলের সম্পর্কে আমাকে না বলিস তাহলে তো আমার কিছুই করার থাকবে না। তাই আমি ঠিক করেছি আমার ছেলের সম্পর্কে আগে ছোট মা আমাকে সবকিছু জানাবে, তারপর আমি ভেবে দেখব ওই ফার্মা কোম্পানির কাগজে আমি সই করব কি করব না। এত সোজা নাকি? তোর আসল চরিত্র আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। ইয়া নিজের ঘরে ফিরে আসে ঠিকই,
কিন্তু ওর মনে হয় আর্যর সঙ্গে ওর কথা বলাটা খুবই দরকার। হিয়া ওর সঙ্গে কথা বলবে বলে নিজের সুইট থেকে বেরোতে যায়। তখনই দেখে লিফট থেকে রাহুল বেরিয়ে আসছে। হিয়া তাড়াতাড়ি দরজাটা অল্প ফাঁক করে দেখতে থাকে বাইরে। রাহুল নিজের সুইটের কলিং বেল বাজাতে সাম্য টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে এসে দরজা খুলে দেয়। রাহুল ওর বডিগার্ডদের দরজার বাইরে দাঁড়াতে বলে ভিতরে ঢুকে যায়। হিয়ার হাত কামড়াতে ইচ্ছে করে। ইস, আর একটু আগে গেলে আর্যর সঙ্গে কথা বলা যেত। কিন্তু এখন বাবা কাকাই আর এই বডিগার্ডদের নজর এড়িয়ে সুইটে ঢোকা অসম্ভব। কিন্তু মা ফিরে আসার আগেই তো হিয়াকে সবটা জানতে হবে। তখনই ওর মাথায় একটা প্ল্যান আসে। ওদের সুইট দুটো তো মুখোমুখি, আর বারান্দাটাও একই দিকে। হিয়া তো চাইলেই ওদের বারান্দা থেকে আর্যর ঘর লাগোয়া বারান্দায় পাইপ বেয়ে চলে যেতে পারে। আর্যর ঘরের দরজা বেশিরভাগ সময় বন্ধ থাকে। বারান্দায় পৌঁছে গেলে বাইরে থেকে কেউ টের পাবে না। ও আর্যর সঙ্গে কথাবার্তা বলে আবার ওই বারান্দা দিয়ে ফিরে আসতে পারবে। ভাবতেই হিয়ার মনটা নেচে ওঠে। হিয়া বারান্দায় গিয়ে পৌঁছয়, আর এক মুহূর্ত নষ্ট না করে বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে শরীরটাকে গলিয়ে দেয়। পায়ে পায়ে এগিয়ে যেতে থাকে ওপর বারান্দার দিকে। মনামির সঙ্গে তর্ক না বাড়িয়ে অমৃতা ওকে ইগনোর করেই এগিয়ে আসে লিফটের দিকে। তারপর সোজা চলে আসে নিজের সুইটে। সুইটে ঢুকে সোফায় বসে পড়ে। মাথাটা একদম ঘেঁটে আছে। ক্লান্ত স্বরে বলে, হিয়ামা, আমাকে একটু জল দিবি? কিন্তু কোনো উত্তর পায় না। হিয়া কোথায় গেল? ও কি তবে সুইটে ফেরেনি? হিয়াকে ডাকতে ডাকতে এ ঘর ও ঘর খুঁজতে থাকে অমৃতা। হঠাৎই বারান্দার কোনায় হিয়ার ছোট্ট চটি দুটো দেখতে পায়। অকারণেই ওর বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। কোথায় গেল হিয়া? এদিক ওদিক তাকিয়ে যখন ফিরে আসতে যাচ্ছে, তখনই ওর নজরে পড়ে নিচের কার্নিশে কাত হয়ে পড়ে আছে হিয়ার দেহ। আতঙ্কে পাগলের মতো চিৎকার করে ওঠে অমৃতা, হিয়া! কিছুক্ষণের জন্য যেন অমৃতার পুরো মাথাটা ফাঁকা হয়ে যায়। অমৃতা পাগলের মতো রেলিং টপকে নেমে যায় কার্নিশে। হিয়ার দেহটা তার নিচের কার্নিশে আটকে আছে। অমৃতা কি করবে বুঝতে পারে না। কান্না ভেজা ভাঙা গলায় ডাকতে থাকে, হিয়া! হিয়ার কোরে আঙুলটা নড়ে ওঠে। কোনো রকমে এক হাতে রেন পাইপটাকে জড়িয়ে কার্নিশ থেকে ঝুঁকে নিচের কার্নিশে হাত বাড়িয়ে আঁকড়ে ধরে হিয়ার বাহু মূল। তারপর হ্যাচকা টানে তুলে আনে ওকে। অমৃতা হিয়াকে বুকে চেপে ধরে দেওয়াল ধরে এগিয়ে আসে নিজের বারান্দার দিকে। পা দুটো থরথর করে কাঁপছে। কোনো রকমে বারান্দার রেলিং টপকে নেমে হিয়াকে বুকে জড়িয়ে হাহাকার করে কেঁদে ওঠে অমৃতা। হিয়া শ্বাস নিচ্ছে। ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবু যেন অমৃতা বিশ্বাস করে উঠতে পারে না হিয়া ঠিক আছে। আসলে হিয়ার হাত ফসকে গিয়েছিল। মারাত্মক ভয় পেয়ে যায় হিয়া। ভাবে এই বুঝি তার জীবন শেষ হয়ে গেল, তাতেই জ্ঞান হারায়। কিন্তু ওর ভাগ্য ভালো, উপরের কার্নিশ থেকে পড়ে ও নিচের কার্নিশে আটকে গিয়েছিল, তাই আঘাত তেমন পায়নি। কিন্তু অমৃতা ভাবল নিশ্চয়ই এটা তার বিরুদ্ধে একটা চক্রান্ত। হয়তো সে ফার্মা কোম্পানির কাগজে সই করতে চায়নি বলেই তার তথাকথিত আপনজনেরাই তার মেয়েকে মেরে ফেলতে চেয়েছে। ভাবতে ভাবতে অমৃতার মনে এই বিশ্বাসই দৃঢ়বদ্ধ হল। দার্জিলিং তার ছেলেকে কেড়ে নিয়েছে, সেই ছেলেকেই সে খুঁজতে এসেছিল। কিন্তু আজ সে তার মেয়েকে হারাতে বসেছে। অমৃতা হিয়াকে বিছানায় শুয়ে দ্রুত হাতে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে নেয় সুটকেসে। তারপর হিয়াকে কোলে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে আসে। এখনই ফিরে যাবে সে। হেরে গেছে অমৃতা। চোখের জল মুছতে মুছতে একটা ক্যাব বুক করে উঠে পড়ে তাতে। হিয়াকে বুকের মধ্যে জড়িয়ে রাখে। ঠিক তখনই অমৃতার বুকের মধ্যে হিয়া নড়ে ওঠে। অমৃতার মনে হয় হিয়া বিড়বিড় করে কিছু বলছে। ভালো করে কান পেতে শোনে হিয়া বলছে, উই হ্যাভ টু উইন। ময়দান ছেড়ে পালিয়ে যেও না, আমরা জিতবই। আমাদের জিততেই হবে ক্যাপ্টেন। থরথর করে কেঁপে ওঠে অমৃতা। তার কোলে অর্ধ অচেতন হিয়া যেন তাকে চোখে আঙুল দিয়ে বলে, পালিয়ে যাওয়াটা জীবন নয়, ছেড়ে যাওয়াটা জীবন নয়। স্তব্ধ হয়ে বসে থাকে কিছুক্ষণ অমৃতা। তারপর ক্যাব ড্রাইভারকে বলে, দাদা,
গাড়ি ঘোরান। আমি এলগিন রিসর্টেই ফিরে যাব। নিজেকে বলতে থাকে অমৃতা, ওখানেই সব রহস্যের জট। একটা একটা করে সেই জট খুলতে হবে আমায়। আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।